ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়, এপ্রিলেই সুফল পাওয়ার আশা। জ্বালানি সহ অর্থনৈতিক বিষয়ে IMF এর সঙ্গে বৈঠক এপ্রিলে। বিদেশি উচ্চশিক্ষায় মিলবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ। বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ সরকারের। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিক্রি বাড়ায় সংকট বলছেন মন্ত্রী। চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। পূর্বশত্রুতার জেরে দফায় দফায় সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত অর্ধশত। মাদারীপুরে সালিশি বৈঠকে ব্যবসায়ীকে হত্যা, বাধা দেয় 4 জনকে কুপিয়ে জখম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তিনি। সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে 120টি সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ মিলবে সুফল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তম নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে, এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাতগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদী কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় ঋণ সহায়তা পেতে IMF এর সঙ্গে এপ্রিলে বৈঠক করবে সরকার। সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাতের পর এই কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, ঋণের 6ষ্ঠ কিস্তির অর্থছাড় সহ জ্বালানি সংকট মোকাবিলা এবং বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে।
IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া এবং ভিয়েতনামের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। কোনো পাম্পে টানানো হয়েছে বন্ধের নোটিশ। অনেক পাম্পে দেয়া হচ্ছে চাহিদার তুলনায় কম তেল। চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে পেট্রোল পাম্পগুলো, সংকটে যানবাহনের মালিক ও চালকরা। গত এক সপ্তাহ ধরে জ্বালানির সংকটে ভুগছে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো। জেলার 21টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 4টিতে পেট্রোল, অকটেন, ডিজেল মিললেও মোটরসাইকেল প্রতি দেয়া হচ্ছে মাত্র 100 টাকার জ্বালানি তেল। আবার বরাদ্দ পাওয়া জ্বালানি মুহূর্তেই শেষ হলে বন্ধ রাখা হচ্ছে পাম্প। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে, 100 টাকার তেল দিল, এরা বন্ধ করা দিবে সেই 100 টাকার গুড়ি। আবার অনেকে আছে তেল নিয়ে যা বেচতেছে। যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি আমরা প্রশাসনের সাথে কথা বলে আলোচনা করে আমরা সেভাবে আমরা তেলগুলো বিপণন করছি। নওগাঁয়েও বন্ধ রয়েছে বেশিরভাগ পেট্রোল পাম্প। জেলায় 56টি পেট্রোল পাম্পে প্রতিদিন 90,000 লিটার ডিজেলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে 30,000 অকটেন ও পেট্রোলের 45,000 লিটারের পরিবর্তে 20 থেকে 22,000 লিটার সরবরাহ করা হচ্ছে। তেল নিতে যাচ্ছি, প্রত্যেকটা ফিলিং স্টেশন বন্ধ। নীলফামারীতেও সংকট চরমে। টেংরামারীতে হন্যে হয়ে বোতলে করে তেল নিতে গিয়ে উত্তেজিত ক্রেতাদের মধ্যে ক্ষোভ থেকে শুরু হয় মারামারি। খুলনায় 2 দিন বন্ধ থাকার পর পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, তবে চাহিদার তুলনায় খুবই কম। মোংলা থেকে এই পাশ থেকে আসতে যে কটা পাম্প আসছে, একটা পাম্পে তেল নেই। ডিপো থেকে আমাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে গ্রাহক চাহিদা অনেক বেশি। সেই চাহিদা সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতেও হাহাকার পরিস্থিতি। পিরোজপুরেও একই চিত্র। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি গ্রাহকদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এদিকে চাহিদা বাড়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ হাসান টুকু। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান তার। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়। পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। তেল আছে, তেল পাবেন আপনারা। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে মাদারীপুরের সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ীকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রহিম ও কাশেমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সকালে আবারও সংঘর্ষ হলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আক্তার মিয়া ও হাবিবুল ইসলামের মরদেহ। আহত অন্তত 50 জন। এদিকে মাদারীপুরের রাজৈরে রাসেল ব্যাপারীর বসতঘরে চুরির ঘটনায় চলছিল সালিশি বৈঠক। সেখানে রাসেল ও তার শ্বশুর জাকির শেখ সহ 5 জনকে কুপিয়ে আহতের অভিযোগ ওঠে প্রতিপক্ষ মজিদ খান ও তার ছেলের বিরুদ্ধে। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অভিযুক্তদের বসতঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
রাজধানীর চানখারপুলে আহমেদ স্পেশালাইজড হাসপাতালে অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ধারাবাহিক অভিযানের আওতায় এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন একটি প্রাইভেট হাসপাতালে, আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, এবং এটি কিন্তু চাংখারপুলে অবস্থিত। এখানে কিন্তু এসে নানা অনিয়ম কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পেয়েছেন এবং বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী আসলে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। তিনি আসলে যেমনটি বলছিলেন যে এই হাসপাতালে আসলে চিকিৎসার দেবার মতো আসলে পরিস্থিতি নেই, এবং তিনি কিন্তু এখানে দেখেছেন যে একটি অক্সিজেন সিলিন্ডার এবং জেনারেটর একই রুমে রাখা হয়েছে, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটানোর একটি উত্তম পরিবেশ বলে তিনি বলছিলেন। এবং একই সাথে এনআইসিউর সামনে আমরা কিন্তু দেখেছি এনআইসিউর সামনে ময়লার স্তূপ রয়েছে, অর্থাৎ যেটি ডাস্টবিন রয়েছে সেটি কিন্তু অপরিষ্কার অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে আসলে যদি দেখাই, এখনও কিন্তু আসলে মন্ত্রী পরিদর্শন করছেন এই স্থানটিতে এবং তিনি কিন্তু দেখছেন, যাচাই বাছাই করছেন। এই মুহূর্তে যদি দেখাই যে এই হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলছেন যে এটি চিকিৎসা প্রদানের অনুপযোগী হলেও আসলে বিভিন্ন সরকারি হাসপাতালের ডাক্তাররা যারা আছেন তারা কিন্তু রোগীদেরকে এই হাসপাতালের নাম সাজেস্ট করেন এবং এক ধরনের লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের অনুমোদন এবং একটি প্রাইভেট বিল্ডিংয়ের মধ্যে হাসপাতাল করার যে ব্যাপারটি সেটি নিয়েও কিন্তু মন্ত্রী বলছিলেন যে অতি দ্রুততার সঙ্গে যেই আইন রয়েছে আইনানুগ কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি আজকের এই অভিযানে কিন্তু কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছে যারা আসলে এই হাসপাতালে রোগী দিয়ে থাকেন এবং সেই তাদের বিরুদ্ধে কিন্তু আসলে পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু বলেছেন। এবং এখনও কিন্তু অভিযানের যেটি বলছিলেন মন্ত্রী যে আগামীতেও কিন্তু এই যে অভিযান রয়েছে অনুমোদনহীন এবং যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কিন্তু অভিযান চালানো হবে। তো এই ছিল আসলে আজকে আমার কাছে যে অভিযান পরিচালনা কার্যক্রম সেখান থেকে সর্বশেষ। হাসপাতাল অভিযানের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর চানখারপুলে। টানা 7 দিন ঈদের ছুটি শেষে চালু হলো দেশের বিভিন্ন স্থলবন্দর। আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকালে বেনাপোল, হিলি, ভোমরা সহ বিভিন্ন বন্দরে কর্মচাঞ্চল্য দেখা দেয়। দীর্ঘদিন ছুটি কাটিয়ে কাজে ফেরায় স্বস্তিতে শ্রমিকেরাও। অন্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরাও। সপ্তাহ না পেরোতেই কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আবার উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গুড়িয়ে দেয়া হয় শতাধিক স্থাপনা। এ সময় উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে করা হয় আটক। উচ্ছেদের সপ্তাহ পার না হতেই বালিয়াড়িতে ফের ব্যবসায়ীদের অস্থায়ী স্থাপনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আবারও অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথমে ঝাউবাগান এলাকায় থাকা স্থাপনাগুলো ট্রাকে তোলা হয়, অনেকে আবার নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। রোডের পাশে যেটুকু আছে ওইটাও ভাঙতেছে, কারণ আমরা আসলে গাড়িগুলো রাখবো কোথায়? এতগুলো গাড়ি উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়ার কথা বলেও আমাদেরকে কিছু হচ্ছে না। মারমেট এলাকায় উচ্ছেদে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ব্যবসায়ী। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। গত 9 মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন। 12 মার্চ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা 5 দিনে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল 630টি স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন জনপদের সময়। আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন তিনি। এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের মামলায় 2জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে রূপগঞ্জের যাত্রা মোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ করার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। রোববার রাতে স্বামীর গলায় ছুরি ধরে তার সামনে স্ত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত আফজাল ও আব্বাস। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়। এপ্রিলেই সুফল পাওয়ার আশা। জ্বালানি সহ অর্থনৈতিক বিষয়ে IMF এর সঙ্গে বৈঠক এপ্রিলে। বিদেশি উচ্চশিক্ষা মিলবে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ। বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ সরকারের। পূর্বশত্রুতার জেরে দফায় দফায় সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত অর্ধশত। মাদারীপুরে সালিশি বৈঠকে ব্যবসায়ীকে হত্যা, বাধা দেয় 4 জনকে কুপিয়ে জখম। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।